সৌভাগ্যবান নারায়ণগঞ্জ জেলাবাসী যে দীর্ঘ 18 বছর পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের নীতি নির্ধারক জনাব তারেক রহমান নারায়ণগঞ্জের মাটিতে পা রাখবেন। সেহেতু আমি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, মেঘনার বদুত অঞ্চলে আমাদের বসবাস। আমরা সকল নারায়ণগঞ্জবাসী এবং দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের চেয়ারম্যান সাহেবকে আমরা বরণ করে নিব। সম্মানিত সঞ্চালক, আমার সাথে আজকে দুজন আমাদের বিজ্ঞ আলোচক, বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান রঞ্জন এবং আরেকজন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ পরমাণিক ঠাকুর। আপনারা আমাদেরকে যারা দেখছেন এবং শুনছেন ভয়েস অফ পিপলের মাধ্যমে সকল শ্রোতা দর্শককে দেশে এবং প্রবাসে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি প্রথমেই আপনার মাধ্যমে, আপনার টিভির মাধ্যমে দেশবাসী এবং আমি নিজে সুস্বাগত জানাই আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা করেছিল, তার তনয় 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান সাহেব। আমি আর একটু বিশেষভাবে আজকে ধন্যবাদ জানাইতে চাই আমার দল এবং আমার চেয়ারম্যান সাহেবকে। যেখানে তিনি প্রথম নেমে যে মাটিতে পা দিবেন, সেই মাটিটা হলো আমার নারায়ণগঞ্জ জেলায়। রঞ্জন ভাই, 300 ফিট পুরো জায়গাটাই নারায়ণগঞ্জ জেলা। আমাদের নারায়ণগঞ্জের পরেই 300 ফিটের পরেই হলো ঢাকা, শুরু হলো গুলশান। তাই আমরা সৌভাগ্যবান নারায়ণগঞ্জ জেলাবাসী যে দীর্ঘ 18 বছর পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের নীতি নির্ধারক জনাব তারেক রহমান নারায়ণগঞ্জের মাটিতে পা রাখবেন। সেহেতু আমি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, মেঘনার বদুত অঞ্চলে আমাদের বসবাস। আমরা সকল নারায়ণগঞ্জবাসী এবং দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের চেয়ারম্যান সাহেবকে আমরা বরণ করে নিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলের দাবিকে কবুল করুক। আজকে যে গানম্যানের কথাটা রঞ্জন ভাই বলছে, এটা রঞ্জন ভাই, এটা ইতিহাস আছে। গানম্যানের সুবিধা কিন্তু আপনিও পাইছেন, কিন্তু আমরা কেউ পাইনি। তো সুবিধাটা আছে এখানে। এটা কেন এই গানম্যান সিস্টেমটা আসলো? 1857-তে যখন সিপাহী বিপ্লব হয়েছে, তখন তাদের ডিএমরা, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমরা যেটাকে এখন ডিসি বলি, আর হলো তাদের যে আদালত পরিচালনা করতো জজ সাহেবরা, ওনারা কিন্তু নিরস্ত্র ছিলেন। তারা ভয় পাচ্ছিল আদালতে যেতে, তাদের অফিস আদালতে যেতে। কিন্তু যারা পুলিশ কন্ট্রোল করতো বা এসপি, পুলিশ সুপার, তারা তো নিজেরাই সশস্ত্র লোক। তখন ব্রিটিশ সরকার এই গানম্যান প্রথা চালু করলো যে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ তারা নিরস্ত্র থাকে, তাদের সাথে অস্ত্রধারী গানম্যান যে নিরাপত্তার জন্য দেওয়া। তো আমি যে কথাটা বলছিলাম যে রঞ্জন ভাই এটার সুবিধা পাইছে, কারণ আমাদের দেশে যারা সংসদ সদস্য হয়, ওনাদের সাথে বেসিক্যালি সরকারিভাবে একটা গানম্যান থাকে। গার্মেন্টদের সুবিধা অসুবিধাটা নিরূপণ করতে পারি। সেটা হলো যে আপনি রাজীব গান্ধীর হত্যা যেটা আপনারা দেখছেন, ভারতের দাক্ষিণাত্যে রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল নলিনী নামের একটা মেয়ে। ফুলের তোড়ায় বোম দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। ইন্দিরা গান্ধী মৃত্যুর পরে গান্ধী পরিবার, মানে ইন্দিরা গান্ধীর পরিবার 3 স্তরের নিরাপত্তার মধ্যে থাকে, এখন পর্যন্ত বিদ্যমান। এটা রাহুল গান্ধীও পেয়ে থাকে, সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ওনারও পায়।
এটা ভারত সরকার স্পেশালি ওনাদের জন্য নিরাপত্তার ব্যবস্থাটা করেছেন। তাহলে দেখেন গানম্যান বলছেন তো একজন। ৩ স্তরের নিরাপত্তার মধ্যে রাজীব গান্ধী থাকার পরেও তাকে সন্ত্রাসীরা খুন করে দিল, হত্যা করে দিল। তো যে কথাটা মেজর সাহেব বলছে যে আপনি যে নিরাপত্তার বিধান করবেন, সে নিজের জীবন নিরাপত্তা বিধান করতে পারে কিনা? ওই গানম্যানেরও যদি ওই সময়টাই নির্ধারিত থাকে যে মৃত্যুর, আল্লাহ যদি নির্ধারিত করে তাহলে তো ওই আজরাইল এসে তাকেই নিয়ে যাবে আগে। তো সেহেতু গানম্যান দিয়ে কোনো নিরাপত্তার বিধান করা যায় না। তবে রঞ্জন ভাই আমি একটা কথা উপদেশ দিতে পারি এই সরকারকে। আমাদের দেখবেন বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি যারা শিল্প প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু এই সিস্টেমটা অব্যাহত আছে সরকার। গানম্যান মানে সিস্টেমটা হলো সশস্ত্র আনসারদেরকে ওই সমস্ত শিল্প প্রতিষ্ঠানে ভাড়া দেওয়া হয়। সরকারি পক্ষ থেকে এলো অন পেমেন্ট। তার মানে হলো ওই ৭ জন নেন, ৮ জন নেন, ১০ জন নেন, একটা প্লাটুন নেন। ওদের যে বেতন ভাতা সরকারিভাবে পায় ওইটা ওই কোম্পানি পেমেন্ট করে দেয়। ওই ডিপার্টমেন্ট তার মানে আনসারকে। তো ওরা যখন পেমেন্ট পেয়ে যায় তখন ওরা ওই শিল্প প্রতিষ্ঠানে তাদের সশস্ত্র আনসারদেরকে পাহারা দেওয়ার জন্য পাঠায় দেয়। যদি এখন মনে করেন যে ডিসি বা আমাদের কি জানি বলে জজ সাহেবরা ওনারা গানম্যান পায়, আমাদের এমপি সাহেবরা গানম্যান পায়। সেই সূত্র ধরে যদি লে লেভেলে পর্যন্ত যে কথা বলছে মেজর সাহেব যে লে লেভেল পর্যন্ত যদি আপনি গানম্যান দিতে থাকেন তাহলে কত কোটি সশস্ত্র সদস্য তৈরি করলে আপনি এতগুলি গানম্যান সাপ্লাই দিতে পারবেন। তাহলে তো আমাদের বাহিনীগুলি শূন্য হয়ে যাবে। নিরাপত্তা তো সারা জাতি অনিরাপদ হয়ে যাবে। কেউ নিরাপত্তা রক্ষা করতে যায় সারা জাতিকে আপনি অনিরাপদ করে দিতে পারেন না। এটা কোন অবস্থাতেই আমরা গ্রহণ করতে পারি না। সেজন্য আমি মেজর সাহেবের সাথে গোবিন্দ দার সাথে একমত যে আপনি 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 যদি টাকা দিয়ে আপনি কোনো গানম্যান নিতে চান বা আপনার নিরাপত্তা বাহিনীর কোনো লোক আপনার পাশে নিরাপদ বোধ না করলে রাখতে চান, সে এবার XYZ যেই হোক, এটা দিল্লি স্টার হোক, প্রথম আলো হোক বা অন্যান্য যারা আছে তারা হোক, আমার কোনো আপত্তি নেই। নেন আপনারা। সরকারকে পে করবেন। সরকার তার নিজের থেকে পে করা লাগবে না। ওই ওই লোকগুলিকে। তাহলে আপনি পেমেন্ট দিয়ে যদি আপনার নিরাপত্তার জন্য ৫ জন সশস্ত্র ব্যক্তি আপনার সাথে রাখতে পারেন আমাদের কোনো আপত্তি নেই। তবে ইন জেনারেল যে কথাটা এখন শুরু হয়েছে, এটার আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। হায়াত এবং মউতের একমাত্র মালিক হলো আমার আল্লাহ। যত রকম বেষ্টনী আপনি তৈরি করেন না কেন, একটা সাধারণ উদাহরণ আমরা এটা শুনি আরকি যে লোকমান হেকিম নীল নদের নিচে চলে গেছিল। যে তাকে যেন আজরাইল খুঁজে না পায়। দেখা গেল যে ওই নীল নদের নিচেই আজরাইল একদিন তার জান কবজ করার জন্য হাজির হয়ে গেছে। তো সেহেতু নীল নদের নিচে থেকে যখন আপনার লোকমান হেকিম বাঁচতে পারেন নাই, আমি আর আপনার সচরাচর ফুটপাত দিয়ে চলাফেরা করি। আমার জানের নিরাপত্তা নিয়ে যদি আমি এতই চিন্তা করি, তাহলে দেশের সাধারণ মানুষ তো সব তালাবদ্ধ হয়ে যাবে, ঘরবদ্ধ হয়ে যাবে। কেউ আর বাইরে না রাস্তা নিজের জীবনের কথা চিন্তা করে। এই ধরনের অমূলক এবং এই ধরনের সিদ্ধান্ত এটা রাষ্ট্রের জন্য ভালো সাইন ব্যবহার করে না। আর সবচেয়ে অসুবিধাটা হবে আজকে বিশ্বব্যাপী যে কথাটা উচ্চারিত হচ্ছে যে বাংলাদেশ অরক্ষিত হয়ে যাচ্ছে দিন দিন এবং আমাদের পাশের রাষ্ট্র ভারত সে এই ব্যাপারে কিন্তু উদ্বেগ প্রকাশ করতেছে। মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা চিঠি দিয়ে আমাদের সরকারকে অবহিত করছে এবং অন্যান্যরাও উদ্বেগ প্রকাশ করতেছে। এই ধরনের সিস্টেম তৈরি করলে সারা পৃথিবীব্যাপী অনিরাপদ বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের তালিকা তৈরি হবে। তাইলে অতএব আমরা সেটা চাইতে পারি না। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ধন্যবাদ।